গল্প অন্যরকম ভালোবাসা লিখেছেন মারিয়া নাহিদ। বুকের আঁচল অমন নিচে করে রেখেছ কেন? রুমে ঢুকে আহসান একথা বলে উঠল। একথা শুনে স্নেহার মনে হচ্ছিল যে কোনো সময় দম বন্ধ হয়ে আটকে মারা যেতে পারে। ইচ্ছে করে তো আর সরায়নিও, এসিটা অফ হয়ে গেছে কি করে জানে না। এত ভারী শ্বাস দিয়ে হাঁসফাঁস লাগছিল, তাই একটুখানি সরিয়ে রেখেছিল আঁচলটা। তাই বলে রুমে ঢুকেই প্রথমে কোনো কথা না বলে এই কথা বলবে? এতক্ষণ যাবৎ বাসার ঘরে ধুরু ধুরু বুকে অপেক্ষা করছে স্নেহা। কেন জানি না মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছে তার। আচ্ছা, এসে আগে কি করবে? জোরাজুরি করবে না তো আবার? উফ, কেন জানি কিছুই ভাবতে পারছে না স্নেহা। একদিনের মধ্যে এমন করে কারো বিয়ে হতে পারে সেটা তার জানাই ছিল না। পরশুই দেখতে এসে পছন্দ করে ফেলে স্নেহাকে আহসানের আম্মা। স্নেহার এত গাইগুই সত্ত্বেও স্নেহার বাবা শফিক সাহেব পাকা কথা দিয়ে দিয়েছিলেন। ছেলেকে শুধু এক পলক দেখেছিল স্নেহা। আর্মিতে জব করে বিশাল উঁচু, মনে হয় উটের মতো লম্বা আর ট্রেনিং করা ফিট বডি, এটুকুই দেখতে পেরেছিল। তারা যখন প্রস্তাব দিয়েছিল আজই বিয়ে, স্নেহার মা অমত করলেও শফিক সাহেবের কথার কাছে তা আর ধোপে ঢোকেনি। তার ফলশ্রুতিতে আজ স্নেহার বাসরঘরের বাসিন্দা। কতক্ষণ স্নেহার ননদ অতসী আর তার বেশ কয়েকটা কাজিন ছিল স্নেহার কাছে অনেকক্ষণ। নানা ধরনের কথার পরে যে আহসানের বড় ভাবি মানে নীলা এসে হাজির হয়ে সবগুলোকে কান ধরে বের করে দিল। সবাই বের হয়ে গেলে নীলা স্নেহার পাশে বসে আস্তে আস্তে বলল, দেখো ভাই, আমার দেবরকে যেন বেশি অপেক্ষা করিও না। এই বলেই নীলা হাসতে লাগলো। স্নেহা বেশ অবাক হয়ে ভাবে, সে কি রুমের দরজা লক করে রাখবে নাকি যে তার দেবর বাইরে অপেক্ষা করবে? আহসান যখন রুমে ঢুকলো ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। আর ঘরে ঢুকে মহাশয়ের বাস মার্কা কথা। গরমে স্নেহার পরাণ যায় যায় অবস্থা। আহসান এসেই ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যখন বের হলো, দেখলো স্নেহা ঘেমে গিয়ে একাকার। গভীর গলায় স্নেহাকে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, অনেক রাত হলো, কাল ঠিক সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। বিনা বাক্য বেয়ে স্নেহা গয়নাগুলো খুলে রেখে যখন ওয়াশরুমে ঢুকলো, তখন আহসান চুল ঠিক করছে আয়নার সামনে দাঁড়িয়ে। স্নেহা ওয়াশরুমে ঢুকে মনে মনে হাসতে হাসতে শেষ যে চুল হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি, তাও আবার পুরো কান পিঠ টাক বের করা, সেটারেও ঠিক করে আঁচড়াচ্ছে উনি। ফ্রেশ হয়ে মেকআপ উঠিয়ে একেবারে গোসল করে বের হলো স্নেহা। বেরিয়েই দেখে মার্চ পাস্ট করার মতো সোজা স্ট্রেইট হয়ে শুয়ে আছে আহসান। কেন জানি না খুব মন খারাপ হলো স্নেহার। মানুষের জীবনে এই রাতটা একবারই আসে, আর সে কিনা ঘুমিয়ে পড়েছে। এই যে স্নেহা কচিকলা পাতা কালারের শাড়ি পরেছে, নাভিটা অনেকখানি বের করে রেখেছে, আর ব্লাউজের পিঠও অনেক বড় করা। স্লিম ফিগার, মেদহীন পেট, এসব তো তাকে দেখানোর জন্যই করা, কিন্তু তাই বলে সে এমন করে ঘুমিয়ে পড়বে, তাও আবার আজকের এই রাতে। এসব ভাবতে ভাবতেই স্নেহা আহসানের পাশে বেশ দূরত্ব রেখে শুয়ে পড়ল। ইন্টার পর্যন্ত পড়াশোনার চাপে কখনোই প্রেম নামক কোনো কিছু জীবনে আসতে পারেনি স্নেহার। যখন মেডিকেলে চান্স পেয়ে গেল, তখন দিনরাত এক করে ধ্যান জ্ঞান, পড়া আর পড়া। তারপরে ধুম করে এই বিয়ে। প্রেম মনে হয় আর হলো না স্নেহার কপালে। এসব ভাবতে ভাবতেই স্নেহা কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। রোজ সকাল 6টায় ঘুম থেকে ওঠা আহসানের অভ্যাস। আর্মিতে জয়েন করার পর এই অভ্যাসটা হওয়া বাধ্যতামূলক, কিন্তু কেন জানি না আজকে কেমন জানি অন্যরকম মনে হচ্ছে অন্য দিনের চেয়ে। কিন্তু কেন? হঠাৎই মনে হলো বুকের ভেতরে এক উষ্ণ অনুভূতি। তাকিয়ে দেখে স্নেহা তাকে জড়িয়ে ধরে বুকের ভিতরে মুখ গুজে বাচ্চাদের মতো অঘরে ঘুমাচ্ছে। শত হলেও পুরুষ তো। নিমিষে যেন সারা শরীরে রক্ত ছলকে উঠল আহসানের। রিমিও তো তাকে কতদিন জড়িয়ে ধরেছে, কই কখনোই তো তার এমন লাগেনি। সকালে মিষ্টি এক ফালি রোদ পর্দার ফাঁকা থেকে এসে স্নেহার পেটের উপরে পড়েছে। ভালো করে তাকিয়ে স্নেহাকে দেখে আহসানের তো আক্কেল গুরুম। শাড়িটা সম্পূর্ণ খুলে গেছে, আঁচলের এক পার্ট কোনো রকমে বুকের উপরে, বাকি শাড়ি খাটের অন্য কোনায়। ফর্সা ধবধবে পেট অনেকখানি বের হয়ে আছে। সারাটা শরীর যেন মূর্তির মতো করে গড়া, যেখানে কোনো মেয়েদের সিটে ফোঁটা নেই। সবচেয়ে সুন্দর হচ্ছে মিষ্টি মুখটা। কিছু কিছু মুখ আছে দেখলেই মন ভালো হয়ে যায়, ঠিক তেমনই একটা মুখ। জোর করে আহসান মুখ ফিরিয়ে নিল। এই মুহে আর দ্বিতীয়বার সে পড়বে না। মন ঠিক কাচের মতো, ভাঙলে আর জোড়া লাগে না।
আহসান যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলো, আহসানের মা ফিরোজা খানম তখন বেশ অবাক হলেন। কিরে, ঘরে নতুন বউ রেখেই তুই ডিউটিতে যাচ্ছিস? মায়ের প্রশ্ন শুনে টেবিলে বসতে বসতে সে বলল, মা, তোমার কি মনে হয় বিয়ে হয়েছে তাই সব কাজ ফেলে ঘরে বসে থাকবো? তাই বলে আজকের দিনেও অফিস না গেলে হয় না? অনেকটা অনুরোধের সুরে বলল ফিরোজা খানম। ইম্পর্টেন্ট মিটিং আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন। এই বলেই বেরিয়ে গেল আহসান। নীলা টেবিলে আসলে ফিরোজা খানম বলল, নীলা, তুমি যে স্নেহাকে ডেকে উঠিয়ে দাও, এখনও মনে হয় উঠতে পারেনি মেয়েটা। শাশুড়ির কথা মতো নীলা সোজা আহসানের রুমে গেল। দরজা বাইরে থেকে ভেজানো। একবার ভাবলো নক করবে, পরে মনে পড়ল তার দেবরই তো ঘরে নেই, এখন এমনিতেই ঢুকতে পারে। দরজা খুলে নীলা মুচকি হেসে দিল। এলোমেলো অবস্থায় স্নেহা ঘুমাচ্ছে। ব্লাউজের বুকের উপরের দিকের দুইটা বোতাম খোলা, শাড়িটা ফ্লোরের উপরে পরা, পেটিকোটের রশি খোলা। তার দেবর তো বেশ ভালোই রোমান্টিক। বিয়ের আগে এই লোকই কিনা না না বলল বলে বাড়ির মাথায় তুলেছে। নীলার বুকটা জানি কেমন খাকা করে ওঠে। আহসানের বড় ভাই ইমতিয়াজও আর্মিতেই আছেন, এখন বর্তমানে জাতিসংঘের মিশন সুদানে আছে। প্রতিটা মুহূর্তে নীলা ইমতিয়াজের অভাব অনুভব করে। বড় একটা নিঃশ্বাস ফেলে স্নেহাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকাডাকির পরে স্নেহা ঘুম জড়ানো চোখে উত্তর দিল, মা, এমন করতেছো কেন? আর কিছুক্ষণ ঘুমাই না। নীলা হেসেই ফেলল স্নেহার কথা শুনে। পাগল মেয়েটার মনেই নেই যে উনি অন্যের ঘরে আছে। এই স্নেহা, ওঠো না, অনেক বেলা হলো, মা ডাকছেন। নীলা ডাকতে লাগলো। ঘুম ভাঙতেই স্নেহা তরাক করে লাফিয়ে উঠল। সে আছেটা কোথায়? পরে খেয়াল পড়ল কালকে তো তার বিয়ে হয়ে গেছে। উঠে বসতেই নিজের অবস্থা দেখে স্নেহা লজ্জায় শেষ। এ কী অবস্থা তার? তাহলে রাতে কিছু হয়েছিল তার সাথে? না না, তাহলে কি হয়েছে? উফ, এই অবস্থায় সে কি স্নেহাকে দেখেছে? জাস্ট ভাবতে পারছে না স্নেহা কিছুই। তাড়াতাড়ি বালিশটা বুকের উপরে টেনে নিল। তাই দেখে নীলা মুচকি এসে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? তোমার এই পাঠ আরও 1.5 বছর আগেই পড়া হয়ে গেছে আমার। গোসল করে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে আসো, মা অপেক্ষা করছে তোমার জন্য। এই বলেই নীলা দরজা টেনে বেরিয়ে গেল। স্নেহা আজব হয়ে ভাবতেছে কখন কি হলো, আর উনিই বা গেল কোথায়। গোসল করে পাতলা একটা গোলাপি শাড়ি পরে মাথার চুল ছেড়ে গোমটা টেনে স্নেহার নিচে নেমেই তার শাশুড়িকে সালাম করলো। ফিরোজা খানম স্নেহাকে জড়িয়ে ধরলেন। ঘুম ভালো হয়েছে তো মা? জি মা, মাথা কাত করে বলল স্নেহা। বসো, নাস্তা করে নাও তাড়াতাড়ি। স্নেহা টেবিলে বসতেই আতসীও ঘুম থেকে উঠে এসে স্নেহার পাশে বসলো। নীলাও ওদের সাথে নাস্তা করতে বসলো। মা, ভাইয়া কোথায়? আতসী জিজ্ঞেস করলো মায়ের দিকে তাকিয়ে। উনি দেশ রক্ষা করতে চলে গেছেন। ফিরোজা বেগম চোখ কুঁচকে বিরক্তির সাথে কথাটা বলল। ছোটভাবে এই মেজর সাহেবরে যদি তুমি টাইট দিতে না পারছো তো খবর আছে কিন্তু, বলে দিলাম। স্নেহার দিকে ঘুরে তাকিয়ে বলল অতসী। নীলাও সায় দিল, এদের যদি কেউ বলে রাত 12টায় সব ফেলে ডিউটিতে আসো, তাও সমস্যা হবে না এদের। স্নেহা সবার কথা মাথা নিচু করে শুনেই যাচ্ছে আর মনে মনে ভাবছে কালকে সারা রাতে যে মাত্র 2 লাইন কথা বাদে কিছুই বলেনি, সেই তাকেই সবাই মিলে শাসন করতে বলতেছে আমাকে। আল্লাহর দুনিয়ায় কারে যে কে কি বোঝায়। সকালে নাস্তা খেয়ে উপরে আসতেই স্নেহা দেখল রুম পুরোপুরি গোছানো। বিছানা খুব সুন্দর করে পাতা, বাকি সব ফিটফাট। কালকে রাতে ঘরে আনার পরে স্নেহা ভালো করে রুম দেখতে পারেনি, তাই এখন মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রুম দেখতে লাগলো। এক পাশে বিশাল এক বিছানা পাতা, ঠিক জানালার পাশে। অন্য পাশে মেঝে থেকে উপরের ছাদ প্রায় সুই সুই একটা বুক শেলফ, যাতে ঠাসা বই, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ারড্রয়ার আর বড় একটা কাঠের আলমারি। খুব সিমসাম গোছানো ঘর। রুমের সাথে লাগোয়া ব্যালকনিটা আরও সুন্দর, খুব বড়, আর 2টো বেতের সোফা আছে বসার জন্য। এদিকে দুপুরের খাওয়া শেষ করে স্নেহার কেন জানি না খুব ইচ্ছে হলো আহসানের সাথে কথা বলার। নাম্বার বিয়ের আগেই পেয়েছিল, কিন্তু কল দেওয়ার আগেই বিয়েটা হয়ে গেল। দুরু দুরু বুকে একবার ফোন দিয়ে আবার কাটে, আবার কল দেয় আবার কাটে। এমন করতে করতে ফোন রেখেই দিল। মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়ল।
আহসান বাসায় এসে দেখে যেন পিনপতন নীরবতা। কি ব্যাপার, সব গেল কই? বুয়া এসে বলল যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। দুপুর 2টায় ডিউটি শেষ হয় আহসানের। বাসায় আসতে আসতে 3টা বেজে যায়। এসেই সাধারণত দুপুরের খাবার বাসায় খায়। আস্তে আস্তে উপরে উঠে আসলো সে। একবার ভাবলো নক করবে নিজের রুমে, পরক্ষণেই ভাবলো কি দরকার, নিজের রুমে নিজে যাবে, তার আবার এত কাহিনী কিসের? দরজার লক আস্তে করে মোচড় দিতেই খুলে গেল। তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে মহারানী। রুমে ঢুকেই তার নজর গেল বিছানার উপরে হালকা গোলাপি শাড়ি, ম্যাচ করা ব্লাউজ, কাত হয়ে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে আছে স্নেহা। ফর্সা পিঠটা খুব ভালো করেই দেখা যাচ্ছে। কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে। কোলবালিশের উপরে একটা পা তুলে দিয়েছে স্নেহা। ফর্সা পায়ের অনেকখানি দেখা যাচ্ছে। মোট কথা, যে কোনো ছেলেকে পাগল করে দেওয়ার জন্য এতটুকুই এনাফ। কোনো রকমে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলো আহসান। নিচে নেমে এলো আবার নিঃশব্দেই। বুয়া, আমার খাবার দাও, এই বলেই টেবিলে বসলো আহসান। আসলে হুট করে বিয়েতে মোটামুটি সবার উপরেই চাপ গিয়েছে। বড় ভাইও দেশে নেই, তাই সবাই অনেক খেটেছে। তাই এই অসময়ে সবাই অঘরে ঘুম। খেতে খেতে হঠাৎ চোখ পড়ল ফোনের স্ক্রিনে। 12টা টেক্সট মেসেজ। মেসেজগুলো যে নাম্বার থেকে এসেছে, এক সময় ওই নাম্বার থেকে শতে শতে মেসেজ আসতো, আর এখন এর জন্য সারা মেয়ে জাতিকেই ঘৃণা করে আহসান। ফোনটা অফ করে দিয়ে খাওয়া শেষ করে আবার উপরে উঠল সে। তখনও স্নেহা বেঘরে ঘুমোচ্ছে। আহসান যে আস্তে করে মেয়েটার পাশে শুয়ে পড়ল আর ভাবতে লাগলো কি করেছিল সে, যে তার সাথে এত বড় প্রতারণা করলো রিনি। চোখ খুলে চারপাশে অন্ধকার দেখল স্নেহা। মনে করার চেষ্টা করতে লাগলো যে সে আছেটা কই। পাশ ঘুরতে যাবে এমন সময় দেখল স্নেহা ঘুরেই দেখলো আহসান ঘুমিয়ে আছে ওর পাশে, আর তার হাতটা ঠিক স্নেহার পেটের উপরে দেওয়া। স্নেহার মনটা হঠাৎই ভালো হয়ে গেল এই প্রথম ছোঁয়া পেয়ে। ওর মনে হচ্ছিল যেন উষ্ণ মরুপ্রান্তে এক পশলা বৃষ্টির ছোঁয়া। আসলেই প্রথম ছোঁয়ার অনুভূতির আবেশই অন্যরকম। স্নেহা দেখতেও কিন্তু কম সুন্দরী না। স্কুল কলেজ লাইফে অনেক অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কখনো এসব বিষয়ে মাথা ঘামায়নি। পড়াশোনায় ছিল তার ধ্যান জ্ঞান, কিন্তু এই পড়াশোনা করতে করতে তার ভেতরের আমিত্বটা তো আর মরে যায়নি। কাল থেকে স্নেহার কাছে যেন মনে হচ্ছে সে আবার কিশোরী হয়ে গেছে। একটু ছোঁয়া, একটু কাছে পাওয়ার জন্য যেন মন বেকুল হয়ে আছে। ঘুমন্ত আহসানের মুখের দিকে তাকিয়ে রইল স্নেহা। আস্তে করে আহসানকে সরিয়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল তখনও বাচ্চাদের মতো ঘুমোচ্ছে মানুষটা। ওয়াশরুমের আলোটা ঠিক মুখের উপরে এসে পড়েছে। ঘুমন্ত কাউকে দেখে এত মায়া লাগে, সেটা হয়তো আজই স্নেহা প্রথম অনুভব করলো। আর একটু কাছে যেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো আহসানকে। নাকের ঠিক উপরে বড় একটা তিল আছে, আর সেটা কিনা সে মাত্র দেখতে পেল। এত কঠিন করে রাখে চেহারাটা সবসময়, আর এখন ঘুমের কারণে কঠিনতার মুখোশ খুলে যেন ঠিক বাচ্চাদের মতো লাগছে আহসানকে। পা দুটো কুকড়ে শুয়ে আছে সে। সোজা করে ঘুমালে হয়তো বাইরেই চলে যেত পা। এত লম্বা হয় নাকি মানুষ? স্নেহা নিজেও 5.5 ফুটের উপরে লম্বা, কিন্তু আহসানের পাশে যখনই দাঁড়িয়ে থাকে তখনই ওর কেন জানি গেলিবার আর লিলিপুটের কথা মনে এসে যায়। স্নেহার মনে চাচ্ছিল আরও কিছুক্ষণ বসে মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকুক, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে রুমে এসেছে। নতুন বউ বলে কথা, অন্যান্যদের একটু খোঁজও তো তার রাখতে হবে। শাড়ি ঠিক করে ওয়াশরুমের লাইট অফ করে যখন স্নেহা নিচে নামলো তখন ঠিক রাত 8টা বাজে। নিচে এসে দেখলো অতসী টিভি দেখছে মায়ের সাথে বসে বসে। নীলা ভাবি রান্নাঘরে, সাথে বুয়াও আছে। স্নেহা সোজা যে রান্নাঘরে ঢুকলো। ভাবি, কি করতে হবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। না না ভাই, তোমার কিছু করতে হবে না। তোমাকে দিয়ে যদি কিছু করাই আর তোমার বর যদি দেখে তাহলে তো আবার আমাকে পেরেড করাবে, তাই না? এই বলেই নীলা হাসতে লাগলো। কিছু হবে না ভাবি, উনি ঘুমে, আপনি আমাকে দেন, কি কি করতে হবে বলেন। বুঝি বুঝি, আমাদেরও এমন হয়েছিল, সারা রাত জাগলে এমনই হয়। স্নেহা মনে মনে বড় একটা নিঃশ্বাস ফেলল। যা বাইরের দৃষ্টিতে দেখা যায় তাই কি আর কখনো হয়? নীলা আবারও প্রশ্ন করল, স্নেহা,
ছুটি কবে শেষ হবে তোমার? আবার তো হসপিটালে শুনেছি নাইট ডিউটিও হয়। দেবরটা না হয় আমার পাগল হয়ে যাবে। নীলা কথাগুলো বলেই হাসি আর থামাতে পারে না। স্নেহা মনে মনে বলল, ভাবি, আপনার দেবর আমাকে ছাড়া দিব্যি ভালো আছে। আমি না থাকলেই সে ভালো থাকবে। মুখে হাসি টেনে স্নেহা বলল, হঠাৎ করে এমন হয়ে গেছে তো, তাই বেশি ছুটি পাইনি। পরশু থেকেই জয়েন করা লাগবে। কই ভেবেছিলাম যা এসেছে এখন আর একা একা থাকবে না। কিন্তু কিসের কি, যাটাও নাকি এখন হাসপাতালে ছুটবে। মুখে কপাট রাগ এনে বলল নীলা। পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে স্নেহা বলল, ভাবি, একদম চিন্তা করবেন না। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরব। এসে আপনার সাথে গল্প করতে বসবো। এবার তো আর রাগ নেই। নীলা ঘুরিয়ে স্নেহাকে জড়িয়ে ধরল আর বলল, আজকে থেকে আমাকে ভাবি না, বুবু বলবি তুই। জানিস, আমার না আগে খুবই কষ্ট হতো যে বোন নেই কেন আমার। বিয়ের পরে অতসীকে পেয়ে অনেকটাই কষ্ট চলে গেছে। আর আজকে তোকেও পেয়ে কষ্টটা আরও একটু কমে গেল যে আমার বোন নেই। তুই আর অতসী আমার বোন। সব কিছুই পেছন থেকে চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন ফিরোজা খানম। কেন জানি না তার চোখ দুটি বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল। ছেলে দুটো বড় হওয়ার পরে ফিরোজা খুব চিন্তায় থাকতেন। কেমন না কেমন মেয়ে আসে ঘরে, সব কিছু মানিয়ে নিতে যদি না পারে তখন কেমন হবে। নীলাকে আনার পরে যেন এক হাফ ছেড়েছিলেন। অনেক লক্ষ্মী একটা মেয়ে নীলা, আর স্নেহাকে তো এক নজরেই পছন্দ হয়ে গিয়েছিল। না, ফিরোজা খানম ভুল করেননি তাহলে। আসলেই তিনি জহুরির মতো আসল হীরাই বেছে নিয়েছেন। বউদের এই মিল দেখলে কার না ভালো লাগে, কিন্তু চিন্তা একটাই, আহসান কি করে কে জানে। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করেই যাচ্ছেন যেন ওই বদ মেয়ের উপরে রাগগুলো ছেলেটা যেন এই মেয়েটার উপরে না দেখায়। যেমন নীরবে এসেছিলেন ঠিক তেমনি নীরবে সরে গেলেন ফিরোজা বেগম। আবার ড্রয়িং রুমে ফিরে এসে দেখলেন অতসী টিভি ছেড়ে মনের আনন্দে ফোনের দিকে তাকিয়ে আছে, যেটা ফিরোজার একদমই অপছন্দের। অতসী, এক কাজ করি মা, ফোন হাতে ধরে রাখতে তো তোর খুব কষ্ট হয়। আমি তোর গলার সাথে ছোট্ট একটা পিঁড়ি বেঁধে দিই, ওটার উপরে রেখে রেখে ফোন টিপাটিপি করবি। তাড়াতাড়ি ফোন সাইডে রেখে টিভির দিকে মন দিল অতসী, কারণ সে খুব ভালো করেই জানে এটা মায়ের থ্রেটমূলক আদর। এর পরের ধাপেই ফোন জব্দ করার আশঙ্কা আছে। এর চেয়ে আগাম সতর্কতা অবলম্বন করাই অতসীর কাছে বেটার মনে হলো। রাত 9:30টার দিকে দুই বউ ডাইনিং টেবিলে রেডি করে ফেলল। ফিরোজার টেবিলে বসেই বললেন, স্নেহা, যাও তো আহসানকে ডেকে নিয়ে আসো। জি মা, যাচ্ছি। এই বলেই স্নেহা উপরে গেল আহসানকে ডাকতে। রুমে যেয়ে দেখলো বিছানা খালি, তার মানে সে ঘুম থেকে উঠে গেছে। ওয়াশরুমের দরজাটাও খোলা, কিন্তু সে গেল কোথায়। আজব কাহিনী তো। কেন জানি না মনে হলো বারান্দায় হয়তো থাকতে পারে। বারান্দায় উকি দিয়ে দেখলো এক চেয়ারের উপরে বসে অন্য চেয়ারের উপরে পা তুলে গুনগুন শব্দে তুলে গান গাইছে আহসান। বাহ, মেজর সাহেব তাহলে গানও গাইতে পারে, বেশ ভালোই তো গলা। মনে মনে আওড়ালো স্নেহা। আস্তে করে একটা ছোট্ট কাশি দিল স্নেহা। গান বন্ধ করে স্নেহার দিকে তাকালো আহসান। মা খেতে ডাকছিলেন আপনাকে। এটুকু বলেই চুপ হয়ে গেল স্নেহা। আসলে মেয়েদের মনে হয় এক এক সময় এক এক রূপে খুব বেশি ভালো লাগে। এই যে স্নেহা রান্নাঘরে ছিল, কপালের উপরে, নাকের নিচে, থুস্তির নিচে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, আর লাইটের আলোয় সেগুলো চকচক করছে। সেই বিন্দুগুলো ঠিক যেন এক একটা মুক্তার দানার মতো। এজন্য এক অন্যরকম সৌন্দর্য, যার কোনো তুলনাই হয় না। আহসানের খুব ইচ্ছা হলো ওই বিন্দুগুলো ছুঁয়ে দেখার। আস্তে করে উঠে স্নেহার সামনে এসে দাঁড়ালো। ধীরে ধীরে স্নেহার দিকে আগাতে লাগলো, আর স্নেহাও পিছনে সরতে সরতে একদম দেয়ালের সাথে যেয়ে লাগলো। দুহাত দিয়ে স্নেহাকে আটকিয়ে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। মা অপেক্ষা করছে, দেরি হলে চলে আসবে উপরে, কোনো রকমের শব্দ করে বলল স্নেহা। আহসানও তখন একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে স্নেহার ঠোঁটের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো আঙ্গুল দিয়ে স্পর্শ করতে লাগলো। সেই স্পর্শের জন্যই যেন স্নেহা কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই দরজাটা খুলে গেল। কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ডাকতে এসে তুমিও? এটুকু বলে আহসান আর স্নেহাকে ওভাবে দেখে অতসী অপ্রস্তুত হয়ে গেল। স্নেহা তো লজ্জায় মরে মরে যাওয়ার পালা। আহসানও বেশ অপ্রস্তুত কণ্ঠে বলল, এত বড়
ডিঙ্গি হয়েছিস, জানিস না যে কারো রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? না, জানবো কি করে? আগে তো আর তোমার বউ ছিল না, তাই নখ ছাড়াই ঢুকতাম। এখন তো স্বাদের কলসি হইছে, তাই দরজার বাইরে একটা ঢোল বসাইতে বলবা মারে, যাতে কেউ ঢুকতে গেলেই সেটা বাড়ি দেয় আর তোমরা বোঝো যে হ্যাঁ কেউ আসতেছে। এই বলে হাসিতে ভেঙে পড়লো অতসী। তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আহসান অতসীর পিছনে দিল দৌড়। পিছন থেকে স্নেহাও মুচকি হাসি দিয়ে তাদের পিছনে পিছনে চলল। এই মানুষটাই কি সেই মানুষ যে কাল সারা রাত একবার ফিরেও তাকায়নি তার নতুন বউয়ের দিকে? দীর্ঘশ্বাস ফেলল স্নেহা। রাতে খাওয়ার টেবিলে বেশ মজাই হলো। স্নেহা, অতসী আর নীলা, এরা তিনজন এক দলে আর আহসান আর ফিরোজা খানম এক দলে। অতসীর উকিল হলো স্নেহা আর নীলা, আর আহসানের উকিল হলো তার মা। এমন করে দুষ্টুমি ঝগড়ায় খাওয়া কমপ্লিট হলো সবার। গল্প করতে করতে ঘুমাতে যেতে যেতে প্রায় 12টার কাছাকাছি বাজল সবার। স্নেহা যখন রুমে এলো তখনও আহসান নিচে সবার সাথে গল্প করতেছে। এসে বিছানা ঠিক করে শাড়িটা খুলে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরল স্নেহা। রান্নাঘরে কাজ করতে যেয়ে ঘামে একাকার হয়ে গেছিল। খুব খারাপ লাগে ঘামে ভেজা কাপড় পরে ঘুমাতে। শাড়ি পরতে পরতে স্নেহা বারবার ভাবছিল, ইস, শাড়ি না পরে একটা টি শার্ট আর ঢোলায় একটা প্লাজো পরে ঘুমাতে পারলে কত শান্তি লাগতো। শাড়ি পরে ঘুমালে সকালে শাড়ি খুঁজতে আরেকজনকে হায়ার করা লাগে। তাছাড়া রুমে তো এখন উনিও থাকে। এই অবস্থায় দেখলে মান সম্মান চলে যাওয়ার মতো অবস্থা হয় ওর। আহসান যখন রুমে আসলো, স্নেহা তখন জানালার ধারে দাঁড়ানো, মুখ ভার করে। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে স্নেহা, একদম আলতা রঙের বউয়ের মতো লাগছে তাকে। কিন্তু কেন জানি না মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেছে। আহসানের একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করবে, পরে আবার ভাবলো না থাক, এত কেন আগ্রহ দেখাচ্ছে ওই মেয়েটার উপরে? সব মেয়েই ঋণীর মতো, ভালোবাসার কুয়ায় ধাক্কা দিয়ে আবার অবহেলার নদীতে ডুবাতেও সময় লাগে না তাদের। এর চেয়ে ভালো দূরে থাকা। কিন্তু কি করে যে আহসান দূরে থাকবে সেটাই বুঝতেছে না। মেয়েটাকেই দেখলেই মনে চায় একটু ধরে আদর করি। সব ভাবনা পাশে ঠেলে দিয়ে আহসান এসে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে স্নেহা কতক্ষণ ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিয়েই নিল যে একবার বলেই দেখি কি বলে। বেশি হলে 2টা বকাই না হয় তাকে দেওয়া হবে। আস্তে করে আহসানের পাশে এসে দাঁড়ালো সে। আপনি কি ঘুমিয়ে গেছেন? জিজ্ঞাসা করলো স্নেহা। চোখ মেলে ভ্রু উঁচিয়ে তাকালো আহসান স্নেহার দিকে। একটা কথা বলতাম, কিছু যদি মনে না করতেন তাহলে। আবারও বলল স্নেহা। এটুকু বলেই আহসান আবার চোখ মুদল। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি একটু টি শার্ট আর প্লাজো পরে ঘুমাই। আসলে শাড়ি পরলে সকালে উঠে শাড়ি খুঁজে পাই না, তাই আর কি। এটুকু বলে স্নেহা চুপ হয়ে গেল। ওদিকে আহসানের খুব হাসি পাচ্ছিল স্নেহার এমন বাচ্চামি মার্কা কথা শুনে। হাসি সামলিয়ে কঠিন মুখে বলল, যা পরে ঘুমাতে আরাম পাও তা পরে ঘুমাও। এটুকু বলেই চিত হয়ে শুয়ে পড়ল আহসান, যেন তার কঠিন ঘুম পাচ্ছে। স্নেহা খুশির ঠেলায় লাফাতে লাফাতে আলমারি থেকে টি শার্ট বের করে নিল। শাড়ি রুমেই খোলা শুরু করলো। চোখের কোণা দিয়ে স্নেহাকে শাড়ি খুলতে দেখে আহসানের বুকের হার্টবিট যেন লাফ দিয়েই বেড়ে গেল। মেয়েটা করতেছে কি? এত মাথা খারাপ করে দেওয়ার পালা। ফর্সা পেট, পিঠ সবই দেখা যাচ্ছে। বুকের উপরের হুক একটা খুলে গেছে, নাভিটা বেরিয়ে আছে। উফ, এসব সহ্য করার মতো নয়। তখনই স্নেহা ওয়াশরুমে ঢুকে গেল। আহসান কাঁধ হয়ে শুয়ে পড়ল, যাতে স্নেহা বের হলেই ওকে দেখতে পারে সে। একটু পরে ওয়াশরুমের দরজা খুলে গেল, আর তখনই